শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরীফ, পাশে রয়েছেন সমাজকর্মী হোসেন গাজী। হোসেন গাজী সাহেব তিনি 24-এর লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিল, এনার চিহ্ন ছিল গ্যাস সিলিন্ডার। তাহলে 26-এ বিধানসভায় তিনি ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়ালে তাহলে এনার চিহ্ন কি হবে? লালটেন। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী হোসেন গাজী মহাশয়। দেখুন, আমি যেহেতু জেওপির সঙ্গে ছিলাম, এখনো পর্যন্ত আছি। আমাদের বক্তব্য, আমার আরেকটা বক্তব্য ছিল শুরু থেকে, যদি আমার ক্যানিং পূর্বে আমাকে কেউ টিকিট না দেয় তাহলে আমি ক্যানিং পূর্ব থেকে নির্দলে প্রার্থী হব। তখনও বলেছিলাম, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারপর প্রচারে নামবো। অলরেডি আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি কিভাবে লিফলেট ছাপবো, কিভাবে প্রচার করব, কোথা থেকে শুরু করব, কেমন ভাবে প্রচার করব, আপনাদের সব জানাবো। এবং ক্যানিং পূর্ব থেকে আমি সরে আসছি না, ক্যানিং পূর্বে নিশ্চিত আমি লড়াই করব। আর যদি আমাদের সঙ্গে জোটের জায়গায় সবাই এক জায়গায় আসে তো ভালো, যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে আমি বিকল্প একটি মঞ্চের নাম বলে দেবো, এখন বলছি না। সেক্ষেত্রে 150 সিটে, পশ্চিমবঙ্গের বিধানসভা 150 সিটে আমরা প্রার্থী দিয়ে আগিয়ে যাবো। আপনি আবার একটি নতুন করে রাজনৈতিক দল তৈরি করে তারপর 150 সিট আপনি প্রার্থী দেবেন বলছেন? হ্যাঁ, সেটাই বললাম তো, যে আমরা একটা, এখন তো আর নতুন রাজনৈতিক দল করে তার রেজিস্ট্রেশন পাওয়া, তার সবকিছু পাওয়া তো হবে না। ফলে সেই ক্ষেত্রে আমরা একটা মঞ্চ তৈরি করে নির্বাচনের যে সমস্ত বিধি আছে, যে সমস্ত আইন কানুনগুলো আছে, সেই বিধি স্বার্থে আমরা আমাদের একটা কোনো এক মঞ্চে রেজিস্ট্রেশন আছে, সেই মঞ্চের মাধ্যম দিয়ে আমরা নির্বাচন কমিশনকে সিম্বল দিয়ে একটা আবেদন করে 150 সিটে লড়বো। যেমন 1999 সালে এরকম ভাবে একটা লড়াই হয়েছিল, সেখানে আমরা একটা সময় সামিল ছিলাম। এবং পরবর্তীকালে 2001-এ যখন সৈফুদ্দিন চৌধুরীর নেতৃত্বে পিডিএস দল তৈরি হয়, সেই 2001-এ বিধানসভা নির্বাচনে সেই একই রকম জলা মোমবাতি সিম্বল নিয়েও লড়েছিল। তো আমরা সেরকম একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। যদি, তবে একটাই কথা পরিষ্কার, এটা কেউ যেন ভুল না ভাবে, ক্যানিং পূর্বেই আমরা থাকছি। ক্যানিং পূর্বে এই কারণেই থাকছি, স্বাধীনতার পর আমি শুনলাম ক্যানিং কোনো চুনোপুটি মানুষ, যারা একসময় তৃণমূল থেকে অত্যাচারিত হয়েছে, কংগ্রেসের এই নেতাই শওকত মোল্লা যখন সিপিএম ছিল তখন তার কাছে অত্যাচারিত হয়েছে, আবার শওকত মোল্লা যখন ওখান থেকে তৃণমূলে আসলো সেই তার কাছে অত্যাচারিত হয়েছে। একসময় তারা আমাদের কাছে যোগাযোগ করেছিল, কান্নাকাটি করছিল। পরে দেখলাম কোনো এক সাংবাদিক ভাইদের মাধ্যমে সে এখন আবার বড় বড় তাদের অনেক বুলি হচ্ছে, কিছু মানুষ আছে, তাদের এই কথাগুলো দেখে আমাদের হাসি পায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার বক্তব্য, যে মানুষগুলো আমাদের বিরোধী বলবে, আমি সেই মানুষের বলতে চাই, রাজনীতিটা বড় কথা নয়, বা এমএলএ এমপি হয়ে গেলে সব হয়ে যাবে সেটা কথা নয়, বা না হলেও সব হয়ে যাবে এমন কথা নয়। আমি শুধু পরিষ্কার বলতে চাই, ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে একমাত্র ক্যানিং পূর্ব বিধানসভায় রেজ্জাক মোল্লার পিরিয়ড থেকে আর এই পর্যন্ত স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পেরেছে। তো এ তো সেই শওকত মোল্লা, যে সিপিএম থাকতে পেছন দিয়ে লাঠি দিয়ে মেরে মানুষের আক্রান্ত করে সব লুট করেছিল, লুটে খেয়েছিল, লাঠিয়াল বাহিনী ছিল। এখন তৃণমূল পিরিয়ডে এসে ভুলে যাবে নাকি মমতা ব্যানার্জিকে বোম মেরেছিল, তাড়া করেছিল, মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে বলেছে কে কে ধর ধর। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছে, তুই শওকত, তুই তো বোম মারিস, জীবন তলে তো বোম মারা হয়। এটা মমতা ব্যানার্জির কথা। মানবাধিকার সংগঠনে আইএসএফ আর তৃণমূলের সংঘর্ষের মধ্যে দিয়ে তারা তদন্ত করে কি পেয়েছে, নটরাজ ক্রিমিনাল হিসেবে তারা ব্যাখ্যা দিয়েছে। কারা? তদন্তকারী সংস্থা। এটা হোসেন গাজীর কথা নয়। তাহলে এক, তারপর ক্যানিং পূর্বে প্রত্যেকটা অঞ্চলে আমার পরিচিত মানুষ আছে, খুব ঘনিষ্ঠ মানুষ আছে, তাদের যা দুঃখ কষ্ট, যা যন্ত্রণা, যা বেদনা, এটাকে ভাবা যায় না। স্বাধীনতার পর একবার, দুবার না তিনবার মাত্র ভোট দিয়েছে, বাকি মানুষ ভোট দিতেই পারে না। তা অবাক ব্যাপার, কেন ভোট দিতে পারবে না? কেন মানুষের নিরপেক্ষভাবে তার কথা বলতে পারবে না? কেন বিরোধী দল এজেন্ট দিতে পারবে না? কেন বিরোধী দল ঝান্টা লাগাতে পারবে না? একটা তৃণমূলের বন্ধুরা এর জবাব দিতে পারবে, যারা আজকের ওদের হয়ে কথা বলছে? আমি মুসলমান, আমার মধ্যে ইমান থাকবে না, শুধু ভোটের স্বার্থে মস্তানের দিকে চলে যাব, তাহলে আমার ইমান তো থাকবে না। এটুকু তো বুঝতে হবে তৃণমূল নেতাদের। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা বলছেন যে আপনার মন্তব্যের পরে যে আপনি এই 13টা অঞ্চলের নামই জানেন না। সব অঞ্চলের নাম জানি, সময় হলে ওরা নিজেরাই বুঝবে, নিজেরাই দেখবে আছে কি না আছে বুঝতে পারছি। যদি না থাকে তাহলে হোসেন গাজী থেকে এত ভয় পাওয়ার তো তাদের কারণ নেই। হ্যাঁ, দল দল গুন্ডা পাঠানোর তো কোনো দরকার নেই। ইতিপূর্বে তিনবার তাদের হারমাদ্রা এসেছে, এখন সবে মাত্র একবার কয়েকজন ভাইদের ডেকে একটু বলেছি, ইতিপূর্বে তিনবার হুমকি তাদের, এবং 3বার তাদের লেটিয়ার বাহিনী প্রকাশ্যে আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেছে।
তারপর বলছে আপনি বললেন এরম 1 লক্ষ ভোটে হারাবে। আমি বললাম হ্যাঁ, আবারও বলছি, এখনো বলছি, অন ক্যামেরায় বলছি, ক্যানিং পূর্বে আমি প্রার্থী হব এবং হারবে জিতবে পরের কথা, আমাদের জোট হবে না হবে পরের কথা। তবে শওকত মোল্লা এবারে ক্যানিং পূর্ব থেকে 1 লক্ষ ভোটে হারবে। এই যে আপনি সেই ভাড়ার জন্য নির্বাচনে যা যা প্রস্তুতি নেওয়ার সব রকম নিয়ে আগাবো। 15 তারিখ পর্যন্ত আপনারা দেখবেন, আপনি যদি কোনো দল আপনাকে সাথ না দেয় তাহলে আপনি নতুন করে একটা দল তৈরি করবেন, সেই দলে 150 সিট দেবেন। তো এই যে উদ্যোগটা নিয়েছেন, আপনার সঙ্গে আর কারা কারা আছে? আছে অনেকে, সেটা এখন প্রকাশ করছি না, কারণ 15 তারিখের পরে করব। কারণ 10 তারিখ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের জোট 15 হওয়ার কথা মার্চ? হচ্ছে। হ্যাঁ, 15 মার্চের পরে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আগাবো, তখনই আমরা নামগুলো প্রকাশ করব। কলকাতা এখন প্রেস ক্লাবে? হ্যাঁ, কলকাতা প্রেস ক্লাবে করি, চাই কোথাও করি, বলবো। সেটা সময়টা, জায়গা, স্থান সব জানিয়ে দেবো। আগে থেকে বললে তো অনেক রকম ডিস্টার্ব থাকে, কারণ এখন সবগুলো শাসকের হাতেই থাকে। হ্যাঁ, আগে বলে দিলে তার জায়গাগুলো বুকিং করে ফেলে, সমস্যা এটাই হয়। আমরা আপনি- দেখেছি। আপনি বলছেন যে কোনো কেউ যদি যোগাযোগ না করে, আপনার কাদের সাথে যোগাযোগ আছে বর্তমান রাজনৈতিক হিসেবে, কোন দলের সঙ্গে করছেন? হুমায়ুন কবির এ যে ইউপি না রুহুল আমিন সাহেবের যে ইউপি? দেখুন, আমি তো রুহুল আমিন সাহেবের জাতীয় উন্নয়ন পার্টির সঙ্গে আমি ছিলাম না, কিন্তু হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে ছিলাম এবং শুরু থেকে তাদের সঙ্গে সাথ দিয়েছিলাম। শুরু থেকে আমি আইএসএফ এর সঙ্গেও ছিলাম। হ্যাঁ, ফলে এখন আমি তাদের বিরোধী কারণ নয় এবং রুহুল আমিন সাহেবেরও বিরোধী নয়। আমি বিরোধী দুটো দলের, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল। এখনো চাই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই একসঙ্গে জোট বাঁধুক, সেই জোটে আমরা শরিক হিসাবে থাকতে চাই এবং আমরা মানবাধিকার কর্মী হিসাবে থাকতে চাই। সঠিক সরকার পরিচালনা করে মানুষের সামাজিক কর্মক্ষেত্রে যুক্ত হয়ে মানুষের সামাজিক উন্নয়ন গড়াতে চাই। প্রার্থী হতে পারবেন না এরকম ভাবছেন কেন? হুমায়ুন কবির কি আপনাকে প্রার্থী করবেন না বলে এটা মনে করছেন আপনি? না না, মানে ব্যাপার হচ্ছে এই দলের এখন অনেক কিছু গোলমেলের মধ্যে যেন আমার মনে হচ্ছে, মানে সঠিকটা কিছু বুঝতেই পারছি না। কারণ অনেকদিন হয়ে গেল, এখনো রাজ্য কমিটির একটা মিটিংও হয়নি এবং সেই অর্থে কে কোথায় দিয়ে কোন পদ পাচ্ছে বা কিরকম কি হচ্ছে সেটা ধোঁয়াশার মধ্যে বাইরে থাকছে বলে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে। সেই জন্য করে আমরা আমাদের পরিকল্পনা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি বলছেন যে 150 সিটে প্রার্থী দেবেন, সে তো একটা প্রচুর হেওয়া, মানে অ্যামাউন্টের ব্যাপার আছে, মানি খরচার ব্যাপার আছে। রাজনীতি যারা আপনি করে যে- সবার হ্যাঁ, আপনি খরচা যেমন লাগে। বললেন যে বোম মারে, এই একটা যদি বোম মারে আপনার বাড়ি ঘরদের অস্তিত্ব থাকবে না। এই ফান্ড গুলো আসবে কোথা থেকে? দেখেন, এর একটা হাসার মতো গল্প বলে দিল। ব্যাপার হলো, নির্বাচনের যে নিয়ম সেই বিষয়টা হলো সবার একটু জানতে হবে। ফান্ডের ব্যাপার রাজনীতি যারা যারা করবে বা যে প্রার্থী হবে তারা নিশ্চয়ই জানে কিভাবে কি করবে। তবে হ্যাঁ, আমরা তৃণমূলের মতো টাকা দিয়ে কিনবো না, তৃণমূল মতো বিজেপির মতো অস্ত্রশস্ত্র ব্যবহার করব না। অসামাজিক কার্যকলাপ থেকে দূরে সরে তার বিকল্প শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের ভাব ভালোবাসার জন্য আগাবো। তাহলে মানুষ যদি বোঝে, সঠিকটা গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই এগিয়ে যাবো, নিশ্চয়ই সেভাবে আমাদের সাহায্য পাবো। আপনি 2024-এর লোকসভা, যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে আপনাকে ইলেকশন কমিশন গ্যাসের চিহ্ন দিয়েছিল, গ্যাস সিলিন্ডার। আপনি বিধানসভা ভোটে দাঁড়ালে কি তাহলে এবার ল্যান্ডনের চিহ্ন দেবে ইলেকশন কমিশন? আপনি নেবেন? সেটা নির্বাচনের সময় দেখা যাবে, কারণ এগুলো অনেকগুলো ব্যাপার আছে নির্বাচনের, এক একটা সময়টা এক এক রকম থাকে।